স্বাগত তোমাদের। দেখো, আজকের আলোচনায় আমরা অনিবার্য বচনের সংজ্ঞা, ঘোষক বা বিবৃতিমূলক বচনের সংজ্ঞা, সম্ভাব্য বচনের সংজ্ঞা, উদাহরণ সহ আলোচনা করব। তাছাড়াও আমরা আলোচনা করব তাৎপর্য অনুসারে বচনকে যে দুভাগে ভাগ করা যায়, মানে একটা বিশ্লেষক, একটা সংশ্লেষক, তার সংজ্ঞা এবং উদাহরণ। তারপর আমরা বিস্তারিতভাবে যদি সময় আরও বেশি পাওয়া যায় তাহলে আমরা অন্য পার্টগুলো একটু আলোচনা করে নেব। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই অনিবার্য বচন। অনিবার্য বচন বা নেসেসারি প্রপোজিশন বলতে পারো, সেন্টেন্স বলতে পারো, কারণ অনিবার্য বাক্য থেকেই অনিবার্য বচন তৈরি করা হয়েছে। সংজ্ঞাতে কি বলছে? যে বচনে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্বন্ধ অনিবার্যভাবে সত্য এবং যে সম্বন্ধের ব্যতিক্রম কোনোদিন ঘটতে পারে না তাকেই বলা হয় অনিবার্য বচন। অনিবার্য বচন কাকে বলছে? যেখানে উদ্দেশ্য আর বিধেয়, যেখানে উদ্দেশ্য আর বিধেয়, এখানে যে তোমার উদ্দেশ্য আর বিধেয় এই দুটো পদ, যে এই দুটো পদের সম্বন্ধ এমন যে এইটা পুরোপুরিভাবে একটা অনিবার্যভাবে সত্য হবে, এই এদের সম্পর্কটা পুরোপুরিভাবেই অনিবার্য সত্য। এই সত্যটা বাস্তবের কোনো ঘটনার উপর নির্ভর করে না সত্য হবে না মিথ্যা হবে। কি বলা হচ্ছে? না বাস্তবের কোনো ঘটনার উপর সত্য হবে না মিথ্যা হবে। এখানে উদাহরণস্বরূপ কি বলা হয়েছে? উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে 2 + 2 = 4। অর্থাৎ তুমি যে কোনো পরিস্থিতিতে 2 আর 2কে যোগ করলে সর্বদাই 4 হবে। তুমি যদি মনে করো যে প্রথম অংশে 2 আছে, আবার দ্বিতীয় অংশে 2 আছে, তাহলে আমি একটা কাজ করি, দ্বিতীয় অংশকে আগে নিয়ে আসি আর প্রথম অংশকে দ্বিতীয়তে নিয়ে যাই, তাহলে যদি যোগফল পরিবর্তন হয়, না, তা হওয়া সম্ভব নয়। অর্থাৎ এস আর পি, উদ্দেশ্য আর বিধেয়, এদের মধ্যে এমন একটা সম্বন্ধ বর্তমান যে সম্বন্ধটা অনিবার্যভাবে সত্য হবে, আর এর ব্যতিক্রম এই পৃথিবীতে দ্বিতীয়বার হওয়া সম্ভব নয়, তাই একে অনিবার্য বচন বলা হচ্ছে। নেক্সট, বিবৃতিমূলক বচন বা ঘোষক বাক্য, যাই বলো। সেখানে কি বলছে? যে বচনে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্বন্ধটি অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। কিভাবে পাওয়া যায়? অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, তাকে বলা হয় বিবৃতিমূলক বচন। অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় মানে আমরা সাধারণত যা যা দেখি তার সেই বিষয়ের জ্ঞান আমাদের হয়ে থাকে। তো এইখানে সেই বিষয় থেকেই একটা উদাহরণ নেওয়া হয়েছে, যেমন সকল কাক হয় কালো। আমরা এখনো পর্যন্ত পৃথিবীতে যতগুলো কাক দেখেছি ততগুলো কাককে কালোই দেখেছি। কালোর বাদে সবুজ, লাল, হলুদ এই ধরনের কাক আমরা দেখিনি। সেই কারণে অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে, অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা এই বিবৃতিমূলক বচনটিকে অনিবার্যভাবে সত্য বা সত্য নয় এইরকমটা দাবি করি। কিন্তু এই অবাধ অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেহেতু এই ধরনের সিদ্ধান্ত তৈরি করা হয়, তা সম্ভাব্য হয়ে যায়, সর্বদা সত্য হওয়া সম্ভব নয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট, সম্ভাব্য বচন। সম্ভাব্য বচনে কি বলছে? যে বচনে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্বন্ধটি সম্ভাবনামূলক। কি বলছে? উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধটি সম্ভাবনামূলক, তাকে বলা হয় সম্ভাব্য বচন। উদাহরণস্বরূপ, কোনো সর্প নয় বিষাক্ত। যেমন আমরা অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি কিছু কিছু সাপ খুবই বিষাক্ত, যা কামড়ালে পরে মানুষ মৃত্যুবরণ করে, আর কিছু সাপ কামড়ালেও কোনো ক্ষতি সে অর্থে হয় না। তাহলে যে বচনে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে সম্বন্ধটি সম্ভাবনামূলক, মানে বাস্তবে ঘটতেও পারে নাও ঘটতে পারে, কখনো কখনো ঘটে, কখনো কখনো ঘটে না, এইরকম জায়গায় দাঁড়িয়ে উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যে সম্বন্ধটা হয়, সেই সম্বন্ধটা যে বচনের দ্বারা প্রকাশ করা হচ্ছে তাকেই সম্ভাব্য বচন বলা হচ্ছে। ঠিক আছে? উদাহরণে তাহলে কি বলা হলো? কোনো সর্প নয় বিষাক্ত, সম্ভবত বিষাক্ত, অর্থাৎ বিষাক্ত হতেও পারে আবার নাও হতে পারে। এই জাতীয় বচন সত্য হতে পারে আবার নাও হতে পারে। আমি এইমাত্র বললাম তোমাদের, এই জাতীয় বচনগুলো সত্য হতে পারে আবার নাও হতে পারে। ঠিক আছে? ঠিক আছে, তারপর আমরা পরেরটায় চলে আসি। তাৎপর্য অনুসারে কি বলছে? তাৎপর্য অনুসারে
তাৎপর্য অনুসারে বচন আবার দুভাগে বিভক্ত, একটা বিশ্লেষক আর একটা সংশ্লেষক। কি বলছে? একটা ভার্বাল অর অ্যানালিটিক, অন্যটি রিয়েল বা সিনথেটিক। তাহলে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। এরপর দেখো বিশ্লেষক বচন কাকে বলছে বা বিশ্লেষক বাক্য কোনটি? যে বচনের বিধেয়টি উদ্দেশ্যের জ্ঞাতার্থ বা জ্ঞাতার্থের অংশ মাত্রকে বিশ্লেষণ করে। কি বললো? যে বচনটি বিধেয়, যে বচনের বিধেয়টি উদ্দেশ্যের জ্ঞাতার্থ বা জ্ঞাতার্থের অংশ মাত্রকে বিশ্লেষণ করে এবং নতুন কোনো জ্ঞানের সন্ধান দেয় না, তাকে বিশ্লেষক বচন বলে। পরিষ্কার? একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। উদাহরণটা হলো সকল মানুষই বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। দেখো এখানে বিধেয় অংশে যেটা বলা হয়েছে সেই একই কথা আবার উদ্দেশ্য অংশে বলা হয়েছে, অর্থাৎ বিধেয় অংশে আলাদা করে কোনো তথ্য দেওয়া হয়নি। এই বচন, যে বচনের বিধেয়টি উদ্দেশ্যের জ্ঞাতার্থ বা জ্ঞাতার্থের অংশ মাত্রকে বিশ্লেষণ করে এবং নতুন কোনো জ্ঞানের সন্ধান দেয় না। তার মানে মানুষ শব্দটাকে যদি আমরা ব্যাখ্যা করি বা তার বিস্তারিত আলোচনা করি, তাহলে মানুষের যে সংজ্ঞা, তাতে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই শব্দটা আমরা পাবো। তাহলে এই বিধেয়কে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে উদ্দেশ্যেরই জ্ঞাতার্থের অংশমাত্রকে পাওয়া যাবে। সেই কারণে এই বচনটার নাম বিশ্লেষক বচন। ঠিক আছে? দেখো পরেরটা হচ্ছে সংশ্লেষক বচন। সংশ্লেষক বচনে কি বলছে? সংশ্লেষক বচনে বলছে যে বচনের বিধেয়টি উদ্দেশ্যের জ্ঞাতার্থকে বিশ্লেষণ না করে নতুন কোনো জ্ঞানের সন্ধান দেয়, তাকেই বলা হয় সংশ্লেষক বচন। যেমন মানুষ হয় মরণশীল, এখানে তুমি সকল শব্দটা লিখে নিতে পারো, সকল মানুষ হয় মরণশীল। এক্ষেত্রে আমরা বিধেয় আর উদ্দেশ্যের যে সম্বন্ধ, সেক্ষেত্রে দেখতে পাই যে বিধেয় আর উদ্দেশ্য দুটোই আলাদা আলাদা শব্দ এবং আলাদা অর্থকে বহন করে এবং উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে নতুন তথ্য দেয়। বিশ্লেষণ করলে আমরা যদি বিধেয়টাকে বিশ্লেষণ করি, তাহলে উদ্দেশ্য সম্পর্কে কোনো একটা নতুন তথ্যকে পাবো। সেই কারণেই কি বলছে? যে বচনের বিধেয়টি উদ্দেশ্যের জ্ঞাতার্থকে বিশ্লেষণ না করে নতুন কোনো জ্ঞানের সন্ধান দেয়, তাকেই বলা হয় সংশ্লেষক বচন। তাহলে উদাহরণটা পরিষ্কার হলো। তাহলে আমরা একবার রিকল করে নিই কি কি পড়লাম আজকে প্রথম থেকে। দেখো প্রথমে পড়েছি অনিবার্য বচন, তারপরে পড়েছি ঘোষক বা বিবৃতিমূলক বচন, তারপরে পড়েছি সম্ভাব্য বচন। পরের পেজে আমরা বললাম তাৎপর্য অনুসারে বচন দুভাগে বিভক্ত। প্রথমটাকে বলছে বিশ্লেষক বচন, দ্বিতীয়টাকে বলছে সংশ্লেষক বচন। বিশ্লেষক বচন কাকে বলছে? বিশ্লেষক বচন বলছে যে বচনের বিধেয়টি উদ্দেশ্যের জ্ঞাতার্থ বা জ্ঞাতার্থের অংশমাত্রকে বিশ্লেষণ করে এবং নতুন কোনো জ্ঞানের সন্ধান দেয় না, তাকে বিশ্লেষক বচন বলা হয়। যেমন সকল মানুষ হয় মরণশীল এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সকল